রাজনীতির জন্য বাংলায় এসে, দেশে এসে, এই দেশের লড়াই করতে রবীন্দ্রনাথেরও যেমন অংশ ছিল, নজরুলেরও ছিল। মনে রাখবেন, গান্ধীজি নেতাজি দেশ কা নেতা কেসা হ্যায়, গান্ধীজি জেসা হ্যায়। গান্ধীজির নাম বাদ দিয়ে দিয়েছে, মনে রাখবেন। গান্ধীজির নাম 100 দিনের কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে। যেদিন বাদ দিয়েছে, আমি 1 ঘন্টার মধ্যে আমাদের 100 দিনের কাজ মহাত্মা সিং নামে করেছি। মহাত্মা গান্ধীর দেশের নেতা, জাতির নেতা, জাতির পিতা। देश का नेता कैसा हो, गांधी जी जैसा हो। देश का नेता कैसा हो, नेताजी जैसा हो। देश का नेता कैसे हो, महावीर जैन जैसा है, पवित्र धर्मगुरु। देश का रिलीजियस धार्मिक नेता कौन हो, महावीर जैन है, हजरत मोहम्मद है, रामकृष्ण परमहंसदेव है, स्वामी विवेकानंद है, जय जिनेन्द्र है, नमस्ते है, छठ माता है, सूरज देव है। क्या नहीं है, सब कुछ है हम लोग को घर में। हर पूजा, हर फेस्टिवल में हम जाते हैं, हम कभी भी डिवाइड नहीं करते हैं। आप लोग को ये जो आप लोग बंगाल में रहते हैं, যারা আপনারা বাংলা থাকে, ভালো থাকেন কি থাকেন না, কেউ গিয়ে কি আপনাদের টর্চার করে, অত্যাচার করে? কোনো দিন করবে না। এটা বাংলা। বাংলা মানুষকে সংস্কার দিয়েছে, শিক্ষা দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, চৈতন্যদেব, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন যখন দেশে এই রকম চলছে, গান্ধীজি অনশন করছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর একবার এসে তার অনশন ভাঙিয়েছিলেন। তখন কি গানটা গেয়েছিলেন জানেন? গেয়েছিলেন, জীবনও যখনও শুকায় যায়, করুণা ধারায় এসো। গান্ধীজি রবীন্দ্রনাথের সাথে একটা খুব সুন্দর সুমধুর সম্পর্ক ছিল। আর যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়, তখন গান্ধীজি কি লিখেছিলেন? এ মণিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। ইতিহাসই পড়ে না এরা, লিখে নিয়ে আসে আর বলে সোনার বাংলা। বাংলা মাছ খেলে বন্ধ, মাংস খেলে বন্ধ, ডিম খেলে বন্ধ। আমার মাথা খাবে না ওনার মাথা খেয়ে থাকবে, জিজ্ঞেস করুন মানুষ। কে কি খাবে তার অধিকার। এরা হচ্ছে দুরাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, ভোট কাটারি, অত্যাচারী, অনাচারী, দুর্ব্যবহারী। যত ওয়ার্ড আছে বললেও আমার শেষ হবে না। আমার যেহেতু মিটিং আছে আরও কয়েকটা, আমাকে যেতে হবে, 6টায় টাইম দেওয়া আছে। আই এম অলরেডি লেট। তবুও আপনাদের বলবো, একটি ভোটে এবার দয়া করে मेरे भाइयों और बहनों, मेहरबानी करके आप दिल्ली में उनको दिया है ठीक है, प्राइम मिनिस्टर तो बन गया लेकिन कुछ भी नहीं कर पाए, और आने वाला दिन उन्होंने आएगा भी नहीं। इफ आई एम करेक्ट, they have to go within this year if the God is there। if अगर कुछ में चंद्र सूर्य ग्रह तारा कुछ है, अगर किसी को हम लोग विश्वास करते हैं तो। और बांग्लाয় জেনে রাখুন, কোনো ক্ষমতা নেই। অপারেশন নিয়ে এসছেন, যুদ্ধ করবার জন্য মিলিটারিদের সাথে মিটিং করছেন ভোট করার জন্য। কোনোদিন কেউ দেখেছেন? সব এজেন্সি নিয়ে এসছেন। আমার ক্যান্ডিডেটদের প্রচার করতে দিচ্ছে না, সব রেড করছে বাড়ি গিয়ে গিয়ে, আর মিথ্যে কথা বলছে। আর চোর ডাকাতগুলো বসে আছে, বিজেপির মন্ত্রীগুলো সব কটা চোর, সব কটা ডাকাত, সব কটা গদ্দার থেকে শুরু করে দস্যু, মহিলা নির্যাতন করে। কার বাড়িতে রেড করেছেন একটাও দেখান। বলছে গ্যাজা দিয়ে সবাইকে তৃণমূলের অ্যারেস্ট করে দাও। কেন? তুমি গ্যাজা দেবে আর আমি তোমায় খাজা দেবো ইলেকশনের পরে? নয় গজা দেব, নয় মজা দেব। ভেবো না যে আমরা লক্ষ্য রাখছি না। যারা যারা এসব করে বেড়াচ্ছ, বিজেপিতে খুব যাবে শিগগিরই মাইনরিটি গভর্নমেন্ট। তোমরা যেখানেই থাকো, আমি কিন্তু ক্ষীরের নাড়ু পাঠাবো। সবার নাম অ্যাড্রেস জোগাড় করে রাখছি, ফোন নাম্বার। আমি কিন্তু বাংলার মায়েদের তৈরি খইয়ের নাড়ু পাঠাবো। ঝাড়ু পাঠাবো না, ঝাড়ুটা আমাদের এখানে কাজে লাগবে পরিষ্কার করতে রাস্তা। ওটা জগন্নাথ দেবকে দেবো, সোনার ঝাড়ু। তিলের নাড়ু পাঠাবো। আর একটা নাড়ু করতে হবে মা বোনেদের,
হাতে গ্লাভস পরে করবেন, বিচুটি পাতার নাড়ু, আর তার মধ্যে একটু চুন দিয়ে দেবেন। মুখে মাখলেই মুখটা পরিষ্কার সাদা দবদবে ভেসিয়াল হয়ে যাবে। আর কিছু বললাম না, বলে যাই লক্ষ্মীর ভাণ্ডার চলছে, চলবে আজীবন। ওদের কোনো কাউকে অ্যাকাউন্ট দেবেন না সই করাতে আসলে, প্রত্যেকে ভোট দেবেন। যুবসাথী চলছে, চলবে, তাদের জীবিকার সন্ধান আমরা করে দেবো। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রচার দেখছিলেন জেলা থেকে সরাসরিতে। এবার একটা আশঙ্কার কথা শোনাব। গ্রেফতারির শঙ্কা তৃণমূল নেতাদের, সতর্কতামূলক গ্রেফতারির আশঙ্কা নেতাদের। রাডারে আনুমানিক ৮০০ তৃণমূল নেতা। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, অর্ণব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, আজ প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন এই বিষয়টি নিয়ে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের অনুমতি নিয়ে মামলা দাখিলও হয়ে গিয়েছে। এবং এই হাইকোর্টেরই আইনজীবী একজন দানিশ ফারুকে তিনি এই মামলা করেছেন, এবং সেই মামলার মূল বিষয় হচ্ছে এই প্রায় কম বেশি ৮০০ মতো তৃণমূল নেতা, বিধায়ক, প্রাক্তন সাংসদ, কাউন্সিলর, এই যে স্থানীয় নেতা, সব মিলিয়ে ৮০০ জনের একটা তালিকা নির্বাচন কমিশন তৈরি করেছে। এবং এর মধ্যে এই ৮০০ জনই যে তৃণমূল নেতা নয়, তার মধ্যে অন্যরকম কানেকশনও রয়েছে। কিন্তু কয়েকশো তৃণমূল কংগ্রেস নেতা কর্মী, তাদের তালিকা প্রকাশ করে হয় তাদের গ্রেপ্তার করতে চাইছে কমিশন ভোটের আগে, নয়তো তাদের নজরবন্দি করতে চাইছে, নয়তো অন্য কিছু চিন্তাভাবনা করছে কমিশন। এবং এই জায়গা থেকেই এক্ষেত্রে মামলাকারীর তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে এটা একেবারে অগণতান্ত্রিক এবং আইন বিরুদ্ধ কাজ, এবং কমিশন যে তালিকা প্রস্তুত করেছে মূলত ভোটে গোলমাল পাকাতে পারে এরকম গোলমালকারী, ভোটের সম্ভাব্য গোলমালকারীদের একটা তালিকা তারা তৈরি করেছে। সেই তালিকা মেনে বিধানসভা ভিত্তিক তাদের উপর নজরবন্দি করা হচ্ছে এবং কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। সেই জায়গা থেকে হাইকোর্টের রিলিফ চেয়ে তারা মামলা করেছেন। এবং এক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য কলকাতার ক্ষেত্রে যেমন বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, বেহালার যিনি বিধায়ক, তিনি যেমন এই তালিকায় রয়েছেন, একই রকম সোনাপাপ্পুর নামও এই তালিকায় রয়েছে। এই দুটো একসঙ্গে কি করে হয়? যে তালিকা নটোরিয়াস ক্রিমিনালদের দেখাচ্ছে, অ্যাবসকন ক্রিমিনাল দেখাচ্ছে, সেখানে কি করে গোলমালের তালিকা, সেই একই তালিকা কিভাবে বেহালা পূর্বের বিধায়িকা থাকেন। এছাড়াও দেখা যাচ্ছে মেখলিগঞ্জের পরেশ অধিকারী, দিনহাটার উদয়ন গুহ, এছাড়াও গৌতম পাল, করণদিঘির, এরকম একাধিক বিধায়কের নাম কিন্তু এই তালিকায় রয়েছে। পাশাপাশি কলকাতার যেমন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষ, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাও, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভোলা চক্রবর্তী বা ভোলা ডাকনামে তিনি পরিচিত, কুমার সাহা, একাধিক ব্যক্তির নাম। ভবানীপুর হট স্পট বলা হচ্ছে এবারে বিধানসভা নির্বাচনের, সেই ভবানীপুরের ১৪ জনের নাম রয়েছে, যেখানে রাজু নস্করের নাম রয়েছে ভবানীপুরের সম্ভাব্য গোলমালকারীদের তালিকায়। এই তালিকাটা অগণতান্ত্রিক, এটাকে বাতিল করতে হবে, এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং প্রধান বিচারপতি অনুমতি নিয়ে দায়ের হয়েছে। সম্ভবত মঙ্গলবার, সময় যদি না হয় সেক্ষেত্রে বুধবার দিন এই মামলা শুনানির জন্য আসতে চলেছে, এমনটা ইঙ্গিত দিয়েছেন প্রধান বিচারপতি। ওকে। আর এই নিয়ে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব, প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়বো। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে, তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। এই বীরভূমের নেতা একজন লড়ছে, কোটি কোটি টাকা কয়লার থেকে খায়, এবং আমি জানি তার নামও কি, ভদ্রতা করে বলছি না, ৩-৪ বছরের মধ্যে কোটি কোটি টাকা সম্পত্তি করেছে। তার কাছে কারা টাকা পাঠায় সেটাও আমি জানি। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি। কাজে গাফিলতি হলে জিরো টলারেন্স, যেতে পারে চাকরি। ওসিদের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। পুলিশ
প্রশাসনের শীর্ষ স্তরের খোলমূল চেয়ে আগেই বদলেছে। এবার ওসিতে কড়া নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতি হলে শাস্তি পেতেই হবে, হয় বদলি না হলে সাসপেন্ড। 16 এপ্রিলের বৈঠকে হুঁশিয়ারি দিয়েছিল কমিশন। এবার এক ধাপ এগিয়ে কমিশনের হুঁশিয়ারি, কর্তব্যে গাফিলতি হলে ওসিদের চাকরিও যেতে পারে। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট, সোমবার কমিশনের নির্দেশ। ভোটের দুদিন আগে থেকেই এলাকা বহিরাগত শূন্য করতে হবে। ভোটে বোম পড়লে, গুলি চললে তার দায় নিতে হবে ওসিদের। ছাপ্পা বা বুথ জ্যাম হলেও দায় নিতে হবে ওসি এবং এসডিপিওদের। দায় তো নিতেই হবে, দিতে হবে কড়া শাস্তি। কর্তব্যে গাফিলতি হলে ওসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে, এমনকি চাকরিও যেতে পারে। হুঁশিয়ারি কমিশনের। ইলেকশন সংক্রান্ত ওসিদেরকে বলে দিয়েছি কি এবার জিরো টলারেন্স আছে ইসিআই। ওসি কে আমরা দু মাস থেকে বলছি কি আপনি তৈয়ার থাকুন, আপনার এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আমরা দেখবো কি এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, আর তারপরে এখানে ইলেকশন দিনে রণক্ষেত্র হয়ে যাচ্ছে কিছু এরিয়া। তো ন্যাচারালি আমরা দায়িত্ব ওসি কে রাখবো। এটা নেই কি ওনার সুপারভাইজার অফিসার দায়িত্ব এড়িয়ে যাবেন, কিন্তু যে প্রাইমারি দায়িত্ব থাকবে ও স্টেশন হাউস অফিসার থাকবে। স্টেশন হাউস অফিসার উপর খুবই সখ্ত অ্যাকশন হবে। আর কমিশন এটা বলেছে কি এরকম প্রসিডিং হতে পারে which may lead to compulsory retirement or dismissal or removal from service. 15ই মার্চ রাজ্যে ভোটের দিন ঘোষণা করে কমিশন। তারপর থেকেই রাজ্য পুলিশ প্রশাসনের বহু পদে বদল করছে কমিশন। এবার ভোটের আগে ওসিদের সাবধান করে দিল কমিশন। করছে না ওসিরা বিভিন্ন জায়গায়, এখনো মানুষকে ভয় দেখানোর কাজ করছে। এখনো বাড়ি বাড়ি তৃণমূলের সঙ্গে গিয়ে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে ভোট না দেওয়ার জন্য, বিজেপির পোস্টার খোলার জন্য কথা বলছে। আমরা তো নির্বাচন কমিশনকে জানিয়েছি, বিবৃতিতে কোনো কাজ হবে না, অ্যাকশন নেই তারপরে দেবো। কমিশন এখন খুবই বেশি জমিদারি মনোভাব দেখাচ্ছেন, তাদের নিজের কাজ করতে পারছেন না, একটা ভোটার লিস্ট তৈরি করতে পারলেন না। সুপ্রিম কোর্টের কাছ থেকে বারবার থাপ্পড় খেতে হলো। সেই কমিশন আজকে বারবার অন্য যারা ক্যাডার, যাদের সাহায্য নিয়ে এই গত 80 বছর ধরে নির্বাচন হয়ে এসছে, তাদেরকে ভৃত্যর মতন করে তাদের ভয় দেখাচ্ছেন। তারা কৃতদাস, তারা কি কমিশনের কর্মী? তাদের সংসার কমিশনের পয়সায় চলে? যে বলছেন যে চাকরি থেকে ছাড়িয়ে দেবো, বরখাস্ত করব। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরো এক ধাপ এগিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, সাসপেন্ড নয়, চাকরি থেকেই বরখাস্ত করে দেওয়া হবে। উদ্দেশ্য একটাই, এবারে বাংলার ভোট নির্বিঘ্নে পরিচালনা করা। আর সেই কারণেই এই কড়া শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। অবাধ সুষ্ঠু ভোট চ্যালেঞ্জে আধা সেনার দাওয়াই কমিশনের। শুধু স্পর্শকাতর বুথে মোতায়েন নয়, সেন্সিটিভ বুথ লাগোয়া অলিগলিতেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রথম দফায় 152 আসনে ভোট, আর এর জন্য কুইক রেসপন্স টিম থাকবে 2000-এর বেশি। সুষ্ঠুভাবে ভোট করাতে কমিশনের বড় ভরসা কেন্দ্রীয় বাহিনী। এবার কেন্দ্রীয় বাহিনী ভোটের দিন বুথের আশপাশের অলিগলিতেও ঘুরবে। কমিশন সূত্রে খবর, শুধু বুথ চত্বরে নয়, যে সমস্ত বুথকে সেন্সিটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই বুথে পৌঁছানোর জন্য ভোটারদের যে অলিগলি দিয়ে আসতে হয় সেখানেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 40,000-এর বেশি বুথের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 7,000 বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। তবে ভোট গ্রহণের দুদিন আগে পর্যন্ত এই চিহ্নিতকরণের প্রক্রিয়া চলবে। আর এই স্পর্শকাতর বুথগুলিতে এবার আরও কড়াকড়ি করছে কমিশন। একটি ভোট গ্রহণ কেন্দ্রে 2টি স্পর্শকাতর বুথ থাকলে 6 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। প্রত্যেক স্পর্শকাতর বুথে থাকবে 3টি সিসি ক্যামেরা। ভোটের একদিন আগে থেকে স্পর্শকাতর বুথগুলির আশেপাশে মোটর বাইক চালানো যাবে না। বিজেপি বরাবরই দাবি করে যে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো কাজে লাগানো হয় না। এবার কি হবে? এখানে কোনো গন্ডগোল যদি হবে, কিউআরটি কে তো যেতেই হবে ওখানে। আর যখন যাবে কিউআরটি, এটা তো নেই সিএপিএফ কে ছেড়ে চলে যাবে, সিএপিএফ তো সঙ্গে যাবেই। আর আমি কোনো কমপ্লেন করছি, সি অফিস থেকে কমপ্লেন যাচ্ছে, ডি অফিস থেকে কমপ্লেন যাচ্ছে, আরও থেকে যাচ্ছে কি এখানে বুথ ক্যাপচারিং হচ্ছে, থানা থেকে টিম পাঠাবে তো সিএপিএফ যাবেই। আর আইনগত ব্যবস্থা হবে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে।
কেন্দ্রীয় বাহিনী সরাসরি অ্যাকশনে যাবেন মানে কি শীতলকুচি? তার মানে কি গুলি চালাতে বলছেন? মানুষকে ভয় দেখানোটাই কি কাজ এখন হয়েছে ইলেকশন কমিশনের? উৎসবের একটা আবহাওয়াতে মানুষ ভোট দেবে, এটাই চিরকাল হয়ে এসছে নির্বাচন কমিশনের উদ্দেশ্য। আপনি বলে দিচ্ছেন খাপদাঙ্গান ভোট দিতে এসো না, কারণ সিআরপিএফ থাকবে, তারা অ্যাকশনে চলে যাবে। ভোট নিয়ে উৎসব না, ভোট নিয়ে যেন আতঙ্ক হয়, এটাই হচ্ছে ইলেকশন কমিশনের উদ্দেশ্য। দেখুন, নির্বাচন কমিশন ভোট করাচ্ছে। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট করাতে গেলে যা যা করা দরকার তা করা উচিত নির্বাচন কমিশনের। প্রথম পর্বে ভোট আগামী বৃহস্পতিবার 152 আসনে। শান্তি বজায় রাখতে এই 152 আসনে শান্তিতে ভোট করাতে থাকবে 2193 কুইক রেসপন্স টিম। প্রতিটি টিমে থাকবেন 4 থেকে 6 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, রাজ্য পুলিশের একজন করে এসআই কিংবা এএসআই। গোলমালের খবর পেলে 15 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাবে কিউআরটি। সবচেয়ে বেশি কিউআরটি থাকবে মুর্শিদাবাদে। 2021 সালে 8 দফা বিধানসভা ভোটে মোট কুইক রেসপন্স টিমের সংখ্যা ছিল 1600। 2024-এ 7 দফার লোকসভা ভোটে মোট কিউআরটি ছিল 1500। এবার 26-এ শুধুমাত্র প্রথম দফায় 152 আসনের ভোটে কুইক রেসপন্স টিমের সংখ্যা 2193। নিউজ 18 বাংলা। ভোটে সেনা ব্যবহারের অভিযোগ, সেনার সঙ্গে আলাদা করে বৈঠক কেন? খর্দার সভা থেকে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। যুদ্ধজাহাজ নিয়ে এসছে, পহেলগাঁওতে টেরোরিস্টদের আটকাতে পারে না, বাংলার লোক কি টেরোরিস্ট? মিলিটারিদের সাথে কেন মিটিং করেছে ইলেকশন নিয়ে? মাই কোয়েশ্চেন টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্য টর্চার গভর্নমেন্ট, the barbaric government, why in a democratic election you will use military? All the agencies, even command, what do you want? You want to fight democratically or you want to bulldoze the people, to kill the people? মানুষকে হত্যা করতে চাও, রক্ত ঝরাতে চাও, নাকি শান্তিতে নির্বাচন করতে চাও? আমি দেখব কত ক্ষমতা, ওদের সব এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়। ভোটের বাংলায় এবার ঝালমুড়ির ঝালে গরম। মোদি খেলেন ঝালমুড়ি, মমতা বললেন নাটক। मैं अपना झालमुड़ी खिलाओ। हाँ, अच्छे वाला कितने का होता है? 10-20। हाँ, जो भी है बना दो। हाँ, झालमुड़ी खाएगा? खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজি কে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার? কত নাটক। রবিবার বাঁকুড়া পুরুলিয়ার পর ঝাড়গ্রামে সভা করেন নরেন্দ্র মোদী। সভা শেষে গাড়ি করে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেন। মাঝপথে থামে প্রধানমন্ত্রীর গাড়ি। রাস্তার পাশে একটি দোকানে যান নরেন্দ্র মোদী। ঝালমুড়ি বানাতে বলেন, দোকানদারকে 10 টাকা দেন, তারপর ঠোঙায় দেওয়া ঝালমুড়ি খান। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। हाँ, अच्छे वाला कितने का होता है? 10-20। हाँ, जो भी है बना दो। हाँ, झालमुड़ी खाएगा? खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। बढ़िया बनाओ। हाँ, आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। हाँ, अरे यही खाएंगे। हाँ, हाँ, झाल ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। बढ़िया बनाए।
ঝালমুড়ি বাঙালির অতি প্রিয়, বাঙালির মন পেতে মোদির হাতেও ঝালমুড়ি। चलो মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার। কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানের ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? সব নাটক। মানুষ বোঝে না, যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে, বাইরে থেকে লোক নিয়ে আসে, নিয়ে এসে মিছিল মিটিং করে। নিউজ 18 বাংলা। এয়ারপোর্টে হয়রানির অভিযোগ, রানওয়েতে আটকে রাখার অভিযোগ মমতার, হেমন্ত সোরেনের কপ্টারও আটকানোর অভিযোগ, চক্রান্তের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আবির ঘোষাল, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবেন আবির। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচিগুলো ছিল সেই কর্মসূচিতে তিনি যেমন যাত্রা করেছেন, একই সঙ্গে কলকাতা এবং যে খড়দার যে প্রোগ্রাম ছিল সেখানে তার হেলিকপ্টারের ব্যবহার ছিল। তিনি আজকে বেলেঘাটার সভাতে যোগ দিতে আসার পরে অভিযোগ করেছেন যে তার সভাগুলো পিছিয়ে যাচ্ছে, দেরি হচ্ছে। তার কারণ হচ্ছে যে সিভিল অ্যাভিয়েশন অথরিটির তরফ থেকে যথাসময়ে যে অনুমতি দেওয়া উচিত, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যে প্রায়োরিটিটা পান, যেটা গোটা দেশের সমস্ত মুখ্যমন্ত্রীরাই পান, সেটিকে দেওয়া হচ্ছে না। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তার যে উড়ান ছিল সেই উড়ানকে দেরি করিয়ে দেওয়া হয়েছে, যে কারণে মুরারইতে তার দেরি হয়েছে। আবার মুরারই থেকে তার কলকাতায় এসে কলকাতা থেকে খড়দা থেকে বেলেঘাটা আসার ক্ষেত্রেও তার ক্রমাগত দেরি হয়ে গিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যেটা স্পষ্ট অভিযোগ করেছেন যে সিভিল এভিয়েশন অথরিটির এখানে যারা রয়েছে তাদের গোটা বিষয়টি জানা উচিত, তারপরেও তারা ইচ্ছা করে এই আচরণগুলি করছে। একই সঙ্গে তুমি জানো যে গতকালকেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করে বলা হয়েছিল যে হেমন্ত সোরেন এবং তার স্ত্রী তারা দুজনও হেলিকপ্টার ওঠার অনুমতি পাননি, ফলে তারা সভা করতে পারেননি, তাদেরকে রাস্তায় ফেরত যেতে হয়। এদিনকে সেই প্রসঙ্গের অবতারণাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এয়ারপোর্টে হয়রানির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, চক্রান্তের অভিযোগে সরব মমতা, রানওয়েতে আটকে রাখার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত নন কোঅপারেশন ফ্রম ইচ অ্যান্ড এভরি কর্নার। আজকেও রানওয়েতে আমাকে এয়ারপোর্টে আমি যখন ফিরছিলাম তখন আমাকে ইচ্ছা করে আধ ঘন্টা আটকে রাখলো। মিটিংয়ে এখানে এসে পৌঁছতেই পারতাম না। পুরো বিজেপি সব জায়গা কবজা করে রেখে দিয়েছে। যত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে, সে রেল বলুন, প্লেন বলুন, পারমিশন দেবে, পারমিশনটা পর্যন্ত দিচ্ছে না। কালকে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার, তার হেলিকপ্টারও 40 মিনিট আটকে রেখে দিয়েছিল। আর ওরা জানে যে কোনো রাজ্যে চিফ মিনিস্টার অলওয়েজ প্রায়োরিটি পায়। ভুলে গেছে কয়েকটা সিভিল অ্যাভিয়েশনের লোক, তারা আগেও অনেক চক্রান্ত করেছে, এখনো করছে। আমি এখানে দাঁড়িয়ে বলে যাই, 2 দিন বাদে বিজেপি চলে যাবে, তখন কিন্তু মনে রাখবে আমাদের সাথেই তোমাদের থাকতে হবে। তোমরা আমার খারাপ চাও, আমি তোমাদের খারাপ চাই না। বৈশাখে ভোট, চড়া রোদেই প্রচার, প্রার্থী থেকে কর্মী সমর্থক সকলে ঘেমে নেয় একসা। সবার আগে তাই চাই গামছা। ভোটের গরমে বেলডাঙ্গার গামছা বাজার সরগরম। ভোটের যেহেতু সময়, তাই সব জায়গা থেকেই গামছার একটা চাহিদা আসছে। বাংলা জুড়ে ভোট উত্তাপ, পাল্লা দিয়ে চড়ছে পারদ। বৈশাখের শুরুতেই গরমে হাঁসফাঁস, তার মধ্যেই ভোট প্রচার। চাঁদি ফাটা রোদেই মিটিং মিছিল, বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ, প্রার্থীদের সঙ্গী কর্মী সমর্থকরা। হেভিওয়েট নেতা প্রার্থীদের জনসভা, ঠাঁটা পোড়া রোদেই নেতাদের বক্তব্য শুনতে ভিড়। এই গরমে সবার আগে দরকার গামছা। কারো কাঁধে গামছা, কারো মাথায়। মুর্শিদাবাদের বেলডাঙ্গার গামছা বিখ্যাত। গামছা তৈরি হয় হরিহরপাড়া, দমকলের বিভিন্ন কারখানায়। সুতির কাপড়, টেকসই। তীব্র গরমে গামছার জুড়ি মেলা ভার। ভোট বাজারে তাই বেলডাঙ্গার গামছার বাজার গরম। ভোটের যেহেতু সময়, তাই সব জায়গা থেকেই গামছার একটা চাহিদা আসছে। তো সেই কারণে আমরা যারা এখানকার তাঁতশিল্পী আছে
তারা এই সময় দুটো পয়সার মুখ দেখতে পাচ্ছে। আমরা চাই যে এইরকম ভাবে যদি সারা বছর চাহিদাটা থাকে, তাহলে তাঁত শিল্পীর যে করুণ অবস্থা, এইটার খানিকটা উন্নতি হয়। বেলডাঙ্গায় আগামী বৃহস্পতিবার প্রথম দফায় ভোট। গরমের মধ্যেই চলছে শেষ মুহূর্তের প্রচার। শেষের প্রচারেও আছে গামছা। অবশ্যই তাদেরকে এই গামছা দিয়ে বিভিন্ন পার্টির মানুষ তাদেরকে বরণ করছে, খুব ভালো লাগছে এবং তারাও খুব আনন্দিত যে আমাদেরকে গামছা দিয়ে তারা বরণ করছে, রোদ্দুরে ঘুরছে, খুব ভালো। তারা একটু সুবিধা হয়েছে তাদের। ভোট বাজারে রং দেখে গামছা কেনার হিড়িক। তৃণমূলের চাই সবুজ, বিজেপির গেরুয়া, আর বামেদের পছন্দ লাল গামছা। বেলডাঙ্গা থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।